চলো স্টার্ট করি আমরা। আজকে আমাদের টপিক হচ্ছে ফার্স্টে দিল্লি সালতানাতের 25টা কোশ্চেন। তো আশা করি তোমাদের কাছে কোশ্চেন সবার কাছে আছে। তো আমি এক এক করে কোশ্চেন গুলো দেখছি আর তার সাথে সাথে তাদের সম্পর্কে ইম্পর্টেন্ট যে তথ্যগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখো, ফার্স্ট কোশ্চেন কি ছিল, দিল্লি সুলতানির কোন প্রথম শাসক স্থায়ী সেনাবাহিনী প্রবর্তন করে এবং সৈন্যদের নগদ বেতন দেওয়ার ব্যবস্থা করেন? তাহলে দেখ, সৈন্যদের নগদ বেতন দেওয়ার ব্যবস্থা একমাত্র করেছিল আলাউদ্দিন খিলজি, ঠিক আছে? এই আলাউদ্দিন খিলজির সবার আগে আমাদের জানতে হবে এ কোন বংশের রাজা। খিলজি বংশের রাজা। এর টাইম পিরিয়ড কত? এর টাইম পিরিয়ড হচ্ছে 1296 থেকে 1316 সাল অব্দি এর টাইম পিরিয়ড, ঠিক আছে? আচ্ছা, অপশন এ টা দেখি কি আছে। অপশন এ তে আছে ইলতুৎমিশ। দেখো, ইলতুৎমিশ হচ্ছে কুতুবুদ্দিন আইবকের জামাই, যার কার্যকাল হচ্ছে 1210 থেকে 1236 সাল অব্দি। এরপর অপশন বি তে দেখো কি আছে, বলবন। এই বলবন হচ্ছে তোমার দাস বংশের শেষ শক্তিশালী রাজা ছিল গিয়াসুদ্দিন বলবন, ঠিক আছে? যার টাইম পিরিয়ড হচ্ছে 1266 থেকে 1287 অব্দি। আর অপশন ডি তে যেটা আছে সেটা হচ্ছে মোহাম্মদ বিন তুগলক, যাকে পাগলা রাজাও বলা হয়, যার টাইম পিরিয়ড হচ্ছে 1325 থেকে 1351, ঠিক আছে? এবার দেখো, আলাউদ্দিন খিলজি সম্পর্কে আমরা কিছু জিনিস দেখব। আলাউদ্দিন খিলজি, দেখো, আলাউদ্দিন খিলজি এই যে যেহেতু নগদ অর্থ প্রদান করত তাদের সেনাদের, তার জন্য আলাউদ্দিন খিলজি মার্কেট রিফর্ম ব্যবস্থা চালু করে। মার্কেট রিফর্মস, মার্কেট রিফর্মস বা তুমি বলতে পারো এটাকেই বলা হয় বাজার দর নিয়ন্ত্রণ, ঠিক আছে? বাজার দর নিয়ন্ত্রণ করা শুরু করে কিভাবে? এই বাজার দর নিয়ন্ত্রণ করে দুজন লোক রেখে দিয়ে। একজন ছিল শেহনাই মান্ডি, একজন ছিল শেহনাই মান্ডি, আর একজন ছিল সারাই আদল। দেখো, শেহনাই মান্ডি কি জিনিস? শেহনাই মান্ডি হচ্ছে যে সমস্ত অফিসাররা মানে সবজি বাজার বা কাঁচামালের মার্কেট নিয়ন্ত্রণ করতো তাদেরকে বলা হতো শেহনাই মান্ডি। আর শেহনাই আদল কাদের বলা হতো? শেহনাই আদল হচ্ছে যারা জামা কাপড়ের মার্কেট বা ক্লথ, এই মার্কেট দেখাশোনা করতো বা মার্কেট কন্ট্রোলে রাখতো, তাদেরকে বলা হতো সেরাই আদল। এবার যেহেতু ক্যাশ পেমেন্ট করতো, তাই আলাউদ্দিন খিলজির সময় দুটো জিনিস ছিল, একটা ছিল দাগ ও আর একটা ছিল হুলিয়া, ঠিক আছে? দাগ আর হুলিয়া। দেখো, হুলিয়া মানে বর্তমানে আমি বলতে পারি যে আইডি কার্ড, ঠিক আছে? যে প্রত্যেকটা সেনাবাহিনীর প্রত্যেকটা লোকের একটা করে আইডি কার্ড থাকতো, যাকে বলা হতো হুলিয়া। আর দাগ মানে হচ্ছে ঘোড়ার গায়ে, দেখো, যেহেতু সমস্ত সৈন্যদের কাছে একটা করে ঘোড়া ছিল, ঘোড়ার মেনটেন করতে হতো, তার জন্য এবার ঘোড়ার খাওয়ার খরচের জন্য টাকা দিত। এবার ঘোড়া, ধরো একটা ঘোড়া দেখিয়ে তুমি 4 বার খাওয়ার খরচ নিয়ে গেলে, তো সেজন্য কি হচ্ছে, ঘোড়ার গায়ে দাগ নাম্বার দেওয়া থাকতো যে এত নাম্বার ঘোড়া, এত নাম্বার এই, তার জন্য একে বলা হতো দাগ, ঠিক আছে? আচ্ছা, আলাউদ্দিন খিলজি খিলজি বংশের সেকেন্ড রাজা, ঠিক আছে? তাহলে তোমাদের মধ্যে কে বলবে যে খিলজি বংশের প্রতিষ্ঠা কে করে, বল? সুজন, বাণী, কেউ বল। তোর কি ফোন আসছে বারবার? তুমি তো ফোনটারে বন্ধ খিলজি বংশের প্রতিষ্ঠাতা কে? খিলজি বংশের প্রতিষ্ঠাতা কে? জালালউদ্দিন খিলজি, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন দেখো। সেকেন্ড কোশ্চেন হচ্ছে ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে এসেছিল? বানি, এটা বলতো অ্যান্সার।
ইবন বতুতা ভারতে এসেছিল মোহাম্মদ বিন তুগলকের সময়, ঠিক আছে। ইবন বতুতার লেখা বইয়ের নাম হচ্ছে রিহালা। ইবন বতুতার লেখা বইয়ের নাম হচ্ছে রিহালা। আচ্ছা, ইবন বতুতা তুগলক বংশের সময় ভারতে এসেছিল। এই তুগলক বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গিয়াসউদ্দিন তুগলক, ঠিক আছে। এই বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গিয়াসউদ্দিন তুগলক। এবার আমাদের কাজ হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের সম্পর্কে দেখা। তাহলে মোহাম্মদ বিন তুগলকের সম্পর্কে প্রথম যে ইনফরমেশনটা দেখব, সে রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদ বা দেবগিরিতে নিয়ে যায়। কত সালে নিয়ে যায়? সালটা হচ্ছে 1326, ঠিক আছে। সেকেন্ড, এখানে কপার কয়েন চালু করে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে দেখো, একটা ডিপার্টমেন্ট তৈরি করে যার নাম হচ্ছে দিওয়ানি কোহি। কেউ বলতে পারবে এই দিওয়ানি কোহিটা কি জিনিস? কেউ তো বল কিছু, চুপচাপ বসে রয়েছে সব। দিওয়ানি কোহি হচ্ছে এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট, যেটা কিনা মোহাম্মদ বিন তুগলক তৈরি করেছিল, ঠিক আছে। আচ্ছা, 4 নম্বর হচ্ছে দেখো, এ কি করে, কিছু নিচু পদে বসে থাকা ব্যক্তিরা, মানে ধরো কেউ মালি আছে, মালির কাজ করতো, কেউ ওয়াইন ডিস্টিলারের কাজ করতো, মানে বারটেন্ডার বাংলায় যারা বলে, এদের কি করে হাইয়েস্ট, তার যে রাজসভার হাইয়েস্ট পদগুলোতে বসিয়ে দেয়। এদের মধ্যে দুজনের নাম ছিল, একজনের নাম ছিল লাধা এবং আরেকজনের নাম ছিল পীরা, ঠিক আছে। এই লাধা ছিল গার্ডেনার আর পীরা ছিল ওয়াইন ডিস্টিলার মানে বারটেন্ডার। এদেরকে ফাইন্যান্স আর ডিফেন্সের কাজ দিয়ে দেয়, একজন মালির কাজ করতো, এর জন্য একে পাগলা রাজা বলা হয়। দেখো 5 নম্বর ফ্যাক্ট কি, এই মোহাম্মদ বিন তুগলকের সময় তুগলক ডাইনেস্টি তার ম্যাক্সিমাম ক্যাপাসিটিতে ছিল, মানে ধরো তুগলক ডাইনেস্টির এরিয়া ম্যাক্সিমাম হয়, ঠিক আছে, এই টাইমে হলো। আচ্ছা, ফিরোজ শাহ তুগলক, দেখো ফিরোজ শাহ তুগলক হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের পরে আসে। এই মোহাম্মদ বিন তুগলকের আসল নাম কি ছিল? এই মোহাম্মদ বিন তুগলকের আসল নাম ছিল জনা খাঁ, ঠিক আছে। এই জনা খাঁর নাম অনুসারে এ একটা শহর তৈরি করে, সে তার নাম হচ্ছে জনপুর, উত্তরপ্রদেশের জনপুর শহর তৈরি করে। যারা এই ওয়েব সিরিজটা দেখেছো মির্জাপুর ওয়েব সিরিজটা দেখেছো, ওই ওয়েব সিরিজে জনপুরের ডন ছিল শুক্লা, তো সেটা যদি দেখে থাকো তো মাথায় থাকবে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে ইব্রাহিম লোধি। দেখো, এই ইব্রাহিম লোধি হচ্ছে লোধি বংশের প্রতিষ্ঠাতা। তোমাদের বলতে হবে যে লোধি বংশের টাইম পিরিয়ড কত থেকে কত। কেউ একজন বল, লোধি বংশের টাইম পিরিয়ড কত থেকে কত? চোদ্দশো একান্ন থেকে 1526 হচ্ছে। হ্যাঁ, তো লেখার পরে বলো। না, দেখিনি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে যে ইকতা প্রথা সম্পর্কে নিচের বিবৃতগুলো বিবেচনা করুন। তো দেখো, ইকতা প্রথা কি জিনিস। ফার্স্ট অপশন বলছে, ফার্স্ট ইলতুৎমিশ ভারতে ইকতা প্রথা আনুষ্ঠানিকভাবে প্রবর্তন করে, এটা ঠিক। আচ্ছা, সেকেন্ড হচ্ছে ইকতা হলো একটি বংশগত সম্পত্তির অধিকার, জানি না। আচ্ছা, মুক্তি বা ইকতেদার
তাদের এলাকা থেকে সংগৃহীত রাজস্ব দিয়ে সেনাবাহিনী রক্ষণাবেক্ষণ করতো, এটাও ঠিক। দেখো এই ধরনের কোশ্চেন গুলোতে কি হয়, যেখানে কোডিং থাকে, তুমি যদি এর মধ্যে একটা কোড বাদ দিতে পারো, ঠিক আছে, তাহলে তোমার অ্যান্সার তুমি পেয়ে যাবে। দেখো আমি জানি এটা ভুল, কারণ ইকতেদারি ব্যবস্থার একটাই গুণ ছিল, সেটা এটা বংশ পরম্পরায় ছিল না। তাহলে যদি দুই ভুল হয় তাহলে এটা হবে না অপশন, এটা হবে না অপশন, এটাও হবে না, তাহলে অপশন কোনটা হবে? অপশন হবে সি তোমাদের কারেক্ট অ্যান্সার। এবার আমাদের দেখতে হবে ইলতুৎমিশ সম্পর্কে, ঠিক আছে, ইলতুৎমিশ সম্পর্কে। দেখ বাংলাদের লেখা খুব খারাপ, আমি সেজন্য ইংলিশে লিখি। ইলতুৎমিশের টাইম পিরিয়ড হচ্ছে 1210 থেকে 1236, ঠিক আছে। ইলতুৎমিশ ফার্স্ট অফ অল কি করে, ইলতুৎমিশ হচ্ছে কুতুব মিনার নির্মাণের কাজ শেষ করে। ইলতুৎমিশের সময়কালের কথা বললে 1210 থেকে 1236। 1210 না 1211 থেকে 1236। আরে ওই তো হলো, কুতুব মিনার এর কাজ শেষ করে, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে ইকতা প্রথা চালু করে। আচ্ছা দেখ অ্যাকচুয়ালি যে ইকতা প্রথাটা কি জিনিস ছিল, ইকতা প্রথাটা ছিল হচ্ছে যখন এই ইলতুৎমিশের সময় যারা সেনা ছিল, সেই সেনাদের মানে ছোট ছোট একটা সেনা যারা ছিল তাদেরকে মায়না না দিয়ে জমি দেওয়া হতো। এবার একটা অঞ্চল দিয়ে দিত, সেই অঞ্চল থেকে তারা রাজস্ব আয় করত, সেই রাজস্ব দিয়ে সেনাবাহিনী রক্ষণাবেক্ষণ করত, ঠিক আছে। আর এটার ইম্পর্টেন্স ছিল যে এটাকে তুই যখন তখন তারা নিয়ে নিতে পারতো, এটা বংশ পরম্পরায় কখনোই ছিল না। আচ্ছা থার্ড হচ্ছে 40 চক্র ব্যবস্থা চালু করে, 40 চক্র, ঠিক আছে। আর ফোর্থ হচ্ছে ইলতুৎমিশ দুই ধরনের কয়েন চালু করে, দুই ধরনের কয়েন চালু করে, একটা হচ্ছে কপারের কয়েন আর একটা হচ্ছে সিলভারের কয়েন। অভিজিৎ আমাকে বলবি যে কপারের কয়েনের নাম কি ছিল? কপারের হ্যাঁ, কপারের দ্বিতল। কপারের জিতল না, জিতল না টঙ্কা? কপারের কপারের হচ্ছে জিতল জিতল। কপারের ছিল জিতল, আর সিলভার একটা টঙ্কা। সিলভারটা হচ্ছে টঙ্কা। এই সুজন মাইক বন্ধ কর, ঠিক আছে। ওকে চলো নেক্সট। সুলতান ফিরোজ শাহ তুগলক, সুলতান, আচ্ছা এখান থেকে দেখ একটা জিনিস বলা হয়নি, এই যে 40 চক্র ব্যবস্থাটা দেখছিস, এটা চালু তো করে ইলতুৎমিশ, এটাকে বন্ধ করে হচ্ছে বলবন, ঠিক আছে, এটাকে বলবন বন্ধ করে দেয়। আর বলবন এইটা বন্ধ করে দুটো জিনিস চালু করে, একটা হচ্ছে সিজদা আর একটা হচ্ছে পাইবস। আচ্ছা সিজদা মানে কি? সিজদা মানে হচ্ছে রাজার সামনে গিয়ে মাথা নষ্ট করো, আর পাইবস মানে রাজার পদচুম্বন করো। অ্যাকচুয়ালি কেস ছিল কি, ইলতুৎমিশ এই এর যে রাজসভায় 40 জন মৌলবী ছিল, এবার এরা কি করতো, ওই তোষণ নীতিতে, আমাদের এখানে যেমন তোষণ নীতি হয় তো সেরকম এদেরকে একদম কি করতো, যে এদের পিস করে রাখবো, একদম শান্ত করে রাখবো, যে কোনো ডিসিশন নেওয়ার আগে এদের জিজ্ঞেস করব। এটা করে কি হচ্ছিল, এদেরকে তো খুশি রাখতে পারছিল, কে বলছে দেখো আমি তোমাদের বিরুদ্ধে কোনো কাজ করছি না, এদের তো শান্ত রাখতে পারছিল, কিন্তু রাজার নিজের যে ক্যাপাবিলিটি সেটা নষ্ট হয়ে যাচ্ছিল। এবার বলবন ছিল একসময় এই 40 চক্রেরই অংশ, সেই বলবন যখন 40 চক্র থেকে বেরিয়ে আসলো, সেই বলবন 40 চক্র থেকে বেরিয়ে আসার পরে দেখো যে যেটা দিয়ে বেরিয়ে আসে সবার আগে সে সেটাই বন্ধ করে, তোমরা সবাই খুব ভালো করে জানো কি বলতে চাইছি, না বুঝতে চাইলে আর কিছু বলার নেই। এবার বাকি হচ্ছে বলবন যখন 40 চক্র থেকে বেরিয়ে এসে রাজা হলো, সবার আগে 40 চক্রটা ভেঙে দিল, বলছে রাজার পাওয়ার রিস্টোর করতে হবে, রাজার ক্ষমতা পুনরায় বহাল করতে হবে, সেই জন্য এই পয়েন্টটা চালু করে সিজদার পাইবস, ঠিক আছে। আর কেন একে মানবো, দেখো এই বলবন নিজেই নিজেকে একটা উপাধি দিয়েছিল যার নাম ছিল জিল্লে ইলাহি, জিল্লে ইলাহি। জিল্লে ইলাহির মানে হচ্ছে শ্যাডো অফ গড, শ্যাডো অফ গড, বলছে আমি আপনি ভগবানে।
ঠিক আছে, চলো পরের। বলছে ফিরোজ শাহ তুগলক কর্তৃক প্রতিষ্ঠিত দিওয়ানি খেরাত বিভাগের প্রধান কাজ কি ছিল। দেখবে এখনো আমাদের প্রায়শই যদি কেউ কিছু ফ্রিতে দেয় তখন বলে যে খয়রাত থেকে এসছে, নাকি খয়রাতের নাকি, তার মানে খয়রাত মানে হচ্ছে ফ্রি, ঠিক আছে, বা ডোনেশন, ফ্রি বা তুমি বলতে পারো ডোনেশন, ঠিক আছে। তো দিওয়ানি খেরাতের অর্থ ছিল যে সেই সময় যারা গরিব যারা ছিল, গরিব মুসলিম যারা ছিল, যাদের মেয়ে বিয়ে দেওয়ার জন্য এই ফিরোজ শাহ তুগলক কি করতো, অর্থ দান করতো। তার জন্য একটা ডিপার্টমেন্ট খোলা হয় যার নাম হচ্ছে দিওয়ানি খেরাত। এই যে দেখো, ঠিক আছে। কৃতদাসের রক্ষণাবেক্ষণের জন্য একটা ডিপার্টমেন্ট ছিল, তার নাম ছিল দিওয়ানি দিওয়ানি বন্দগান, ঠিক আছে। আচ্ছা, সামরিক বিভাগ পরিচালনা করার জন্য একটা বিভাগ খোলা হয় যার নাম হচ্ছে দিওয়ানি আর্টস। এই দিওয়ানি আর্টস কে চালু করে? এই দিওয়ানি আর্টস চালু করে বলবন, গিয়াসউদ্দিন বলবন। আচ্ছা, অভিজিৎ বলতো বলবনের সময়কাল কত? অভিজিৎ বলবনের সময়কাল বলো। 1266 থেকে 1287, ঠিক আছে। আচ্ছা, ফিরোজ শাহ তুগলক কি শুধু এইটুকুই করেছিল? না, কি তৈরি করেছিল? দিওয়ানি খেরাত, দিওয়ানি বন্দগান, আরো একটা ডিপার্টমেন্ট করেছিল, সেটা হচ্ছে হসপিটালের জন্য, হসপিটাল মানে চিকিৎসা করার জন্য। এই চিকিৎসার জন্য একটা ডিপার্টমেন্ট বা একটা জায়গা খোলে যার নাম হচ্ছে দার উল সাফা, ঠিক আছে। এবার আমরা দেখি ফিরোজ শাহ তুগলক সম্পর্কে হালকা পাতলা একটুখানি দেখে নিই। দেখো, ফিরোজ শাহ তুগলক, FST, ফিরোজ শাহ তুগলক, ঠিক আছে। এই ফিরোজ শাহ তুগলক প্রথম ইরিগেশন, ইরিগেশন মানে হচ্ছে সেচের জন্য কাজ করেছিল, ঠিক আছে, ক্যানাল তৈরি করেছিল। এবার দেখো, সেচের জন্য যখন তৈরি করবে তখন সেচের জন্য আবার ট্যাক্স নেওয়া শুরু করলো। তাহলে ইরিগেশনের একটা ট্যাক্স ছিল, ইরিগেশন ট্যাক্স, যার নাম ছিল হাকি হাকি সারাব, ঠিক আছে। এবং মোহাম্মদ বিন তুগলক এই যে দোয়াব অঞ্চল, জানো দোয়াব মানে হচ্ছে এই যে হিমালয়ের পাদদেশে বা দুটো নদীর মাঝখানে যে উর্বর জমি, সেটাকে বলা হচ্ছে দোয়াব, ঠিক আছে। এই দোয়াব ট্যাক্স ইমপ্লিমেন্ট করেছিল হচ্ছে মোহাম্মদ বিন তুগলক, আর এ দোয়াব ট্যাক্স কে নষ্ট করে দেয়, দোয়াব ট্যাক্স ক্যান্সেল করে, ঠিক আছে। আচ্ছা, ফিরোজ শাহ তুগলকের সময় 4 রকমের ট্যাক্স ছিল। কি কি ট্যাক্স ছিল 4 রকমের? ফার্স্টে আসে হচ্ছে খরাজ। খরাজ ছিল উৎপাদনের 1/10 দিতে হবে। আচ্ছা, তারপরে দেখো খামস। খামস হচ্ছে ধরো যারা চুরি করে মালপত্র লুটে পুটে নিয়ে আসছে, তাদের চুরির মালের 1/5 মানে 20% নিয়ে নিত, ঠিক আছে। তারপরে হচ্ছে জাকাত। জাকাত মানে হচ্ছে যে মুসলিমরা দেখবে বছরের একটা তাদের আয়ের একটা অংশ ডোনেট করে, যেটাকে বলা হয় জাকাত। সেই সময় সেই ডোনেশনের পার্সেন্টেজ ছিল টোটাল আয়ের 2.5%। আর লাস্টে ছিল জিজিয়া। জিজিয়া জিজিয়া দেওয়া হতো নন মুসলিমদের উপরে, নন মুসলিমদের উপরে ট্যাক্স ইমপ্লিমেন্ট করা হয়েছিল। এই হচ্ছে তার সময়কার ইম্পর্টেন্ট জিনিসপত্র। এখান থেকে যদি কারোর কোনো কোশ্চেন থাকে আমায় জিজ্ঞেস করতে পারিস।
শর্মিষ্ঠা, অভিজিৎ, সুমি, কোনো কোশ্চেন আছে এখান থেকে? ওকে, তাহলে নেক্সট কোশ্চেনে যাচ্ছি। আচ্ছা দেখো, আলাউদ্দিন খিলজির বাজার দর নিয়ন্ত্রণ নীতি সম্পর্কে নিচের কোনটি সঠিক? আলাউদ্দিন খিলজির সম্পর্কে কোনটি সঠিক? দেখো, তিনি সাধারণ মানুষের সুবিধার জন্য করেছিল, ঘন্টা সাধারণ মানুষের সুবিধা। তাহলে সেনাই মান্ডি নামক আধিকারিক বাজার তদারক করতেন। হ্যাঁ ওইটা সঠিক, দুইটা সঠিক। এটা সঠিক, একটু আগে আমরা দেখলাম। আচ্ছা, 3 নম্বর হচ্ছে মুদ্রাস্ফীতি রোধ করার জন্য তিনি সোনা রূপার দাম কমিয়ে দিয়েছিলেন, একদম না। এটি শুধুমাত্র দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে, দেখ ভাই এইমাত্র আমি বলেই দিয়েছিলাম অলরেডি যে সেনাই মান্ডি আর সেনাই আদিল বাজার দর নিয়ন্ত্রণ করতো। কারণ কি, দেখ আলাউদ্দিন খিলজি ক্যাশ টাকা পেমেন্ট করতো, ঠিক আছে। এবার ক্যাশ টাকা যখনই মার্কেটে আসবে তখনই ইনফ্লেশন বাড়বে, মুদ্রাস্ফীতি বাড়বে। এবার আলাউদ্দিন খিলজি যেই পরিমাণ ট্যাক্সটা স্যালারিটা দিত, সেই স্যালারিটা ফিক্স ছিল। এবার যদি ফিক্স স্যালারিতে জিনিসের দাম বাড়তে থাকে, সেনারা বিদ্রোহ করা শুরু করবে। তো তার কারণে স্ট্রিক্টলি মার্কেট কন্ট্রোল করা শুরু করবে, ঠিক আছে। আচ্ছা, আলাউদ্দিন খিলজির একটা নির্মাণ করেছিল বলতো, কেউ মনে আছে আলাউদ্দিন খিলজির নির্মাণ কি ছিল? আলাই আলাই দরওয়াজা, তাই তো? আরে না না, আলাই দরওয়াজা, আলাই ফোর্ট না। আচ্ছা, আলাই দরওয়াজা কোথায় আছে? আছে, ওটা আলাদা। দিল্লিতে কুতুবুদ্দিনের পাশে। কুতুবুদ্দিনের না, কুতুব মিনারের পাশে। আচ্ছা, এই দেখ আলাউদ্দিন খিলজি কুতুব মিনারের 5 নম্বর তলা তৈরি করেছিল, ঠিক আছে। দেখো, নিচের কোন সুলতান দিল্লির সিংহাসন আরোহণ পরে সিজদা এবং পাইবস চালু করে? কে চালু করে? নাসিরউদ্দিন মাহমুদ, তাই তো? অ্যান্সার হবে গিয়াসউদ্দিন বলবন। দেখো, সিজদা এবং পাইবস চালু করে গিয়াসউদ্দিন বলবন। বলবন আরো জিনিস চালু করে, সেটাকে বলা হয় ব্লাড অ্যান্ড আয়রন পলিসি, ঠিক আছে। দিওয়ানি আর্টস চালু করে, 40 চক্র প্রথা নষ্ট করে। এবার আমরা দেখব কুতুবউদ্দিন আইবক সম্পর্কে। দেখো, কুতুবউদ্দিন আইবক হচ্ছে দাস বংশের প্রতিষ্ঠাতা, ঠিক আছে। দাস বংশের প্রতিষ্ঠা কবে করে? 1206 সালে। 1206 থেকে 1210। এর টাইম পিরিয়ড হচ্ছে 1206 থেকে, আরে ধের তেরিকা, সুজন মাইক বন্ধ কর। 1206 থেকে 1210 এর টাইম পিরিয়ড। দেখো, কুতুবউদ্দিন আইবকের উপাধি ছিল লাখ বক্স। কুতুবউদ্দিন আইবকের উপাধি ছিল লাখ বক্স। এ পোলো খেলতে গিয়ে মারা যায়, পোলো বা চৌঘান খেলতে গিয়ে মারা যায়, ঠিক আছে। এর ইম্পর্টেন্ট জিনিস কি তৈরি করেছিল? এর কুতুব মিনারের তৈরির কাজ শুরু করেছিল। এছাড়া আরো ইম্পর্টেন্ট দুটো জিনিস তৈরি করেছিল, সেটা একটা হচ্ছে আড়াই দিন কা ঝোপড়া, আড়াই দিন কা ঝোপড়া, আর একটা হচ্ছে কোয়াতুল ইসলাম। আচ্ছা, আড়াই দিন কা ঝোপড়া কোথায় তৈরি করে? এটা করে আজমেরে, ঠিক আছে। আর কোয়াতুল ইসলাম এটা করে দিল্লিতে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এর জামাই আসে, যার নাম হচ্ছে কি বললাম এইমাত্র, ইলতুৎমিশ। ইলতুৎমিশ, গুড গুড। আচ্ছা, জালালউদ্দিন খিলজি হচ্ছে খিলজি বংশের প্রতিষ্ঠাতা, ঠিক আছে। চলো, মোহাম্মদ বিন তুগলকের প্রতীকী মুদ্রা টোকেন কারেন্সি প্রবর্তনের ব্যর্থতার প্রধান কারণ কি? দেখো, টোকেন কারেন্সি এটা তৈরি হতো কপার দিয়ে, ঠিক আছে। এবার কপার দিয়ে যদি তৈরি হয়, তো সেই সময় কপারের জাল টাকা বানানো কিছু ছিল না। তাহলে মেনলি সিস্টেম ফেল করে গেছিল কেন? জাল মুদ্রা তৈরি করার জন্য, ঠিক আছে।
তো এটার সম্পর্কে মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে ইচ এন্ড এভরিথিং তোমাদের যেগুলো পরীক্ষা আছে বলে দিয়েছি। তারপরে দেখো লোদি বংশের প্রতিষ্ঠাতা কে? দেখো বাবর লোদি। লোদি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বহুলল লোদি, ঠিক আছে। এইখানে দেখো এই যে সিকান্দার লোদি দেখতে পাচ্ছ, এর একটা ছদ্ম নাম ছিল যাকে বলা হতো পেন নেম, পেন নেম। এর ছদ্ম নাম হচ্ছে গুলরুখি। এর ছদ্ম নাম হচ্ছে তোমার গুলরুখি, ঠিক আছে। আচ্ছা ইব্রাহিম লোদি, ইব্রাহিম লোদিতে, ইব্রাহিম লোদি আর বাবরের সাথে, ইব্রাহিম লোদি আর বাবরের সাথে 1526-এ ফার্স্ট পানিপথের যুদ্ধ হয়, তাই তো? হ্যাঁ। ফার্স্ট পানিপথের যুদ্ধ হয়। এই পানিপথের যুদ্ধে কে জেতে বলতো? বাবর। বাবর জেতে, তাই তো। কেন জিতেছিল? দেখো বাবর এখানে একটা ফরমেশন ইউজ করেছিল যার নাম হচ্ছে তুঘিল, তুঘুল নামা ফরমেশন, তুঘুল নামা ফরমেশন। বোঝাবো কেন পরের দিন যেদিনকে এই ক্লাসটা থাকবে, ধরো ওই কি বলে এটা, যখন আমাদের মুঘল চলবে তখন আমি এই তুঘলনামা ফরমেশনটা বোঝাবো, যে মাঝখান থেকে ধরো এই বাবরের সেনা এরকম 3টে ভাগে বিভক্ত ছিল, মানে চারিদিক দিয়ে অ্যাটাক করেছিল ইব্রাহিম লোদিকে। আর এরা তোমার বল্লম তীর এসব নিয়ে যুদ্ধ করছিল, আর এ বাবর করছিল কামান নিয়ে। আচ্ছা বলতো খিজির খান কোন বংশের প্রতিষ্ঠাতা? খিজির খান হচ্ছে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা, সৈয়দ বংশের ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা। আচ্ছা সৈয়দ বংশ কিভাবে ভারতে আসে, কারোর কোনো আইডিয়া আছে? দেখ এই যে লোদি এই যে আমাদের তুগলক বংশের সময় লাস্ট টাইমে, আমাদের তুগলক বংশের উপর লাস্ট টাইমে অ্যাটাক করা হয় 1398-তে। কে অ্যাটাক করে? অ্যাটাকটা করে হচ্ছে তোমার তৈমুর লঙ্গ। এই তৈমুর লং অ্যাটাক করে লোদি বংশটাকে শেষ করে দেয়, এবং যখন ভারত থেকে চলে যাচ্ছিল তখন খিজির খানকে তার প্রতিনিধি হিসেবে রেখে গেছিল, এবং তার পরবর্তীতে সেখান থেকে সৈয়দ বংশের প্রতিষ্ঠা হয়, যেমন ভাবে দাস বংশের প্রতিষ্ঠাতা হয়েছিল। কেন আমরা জানি দাস বংশের প্রতিষ্ঠাতা কি, ঘোরের সাথে এসেছিল এরা। এবার ঘোর এরে জিতে রেখে লাদাখ, লাদাখ বলছি, এটা লাহোরে রেখে চলে যায়। সেখান থেকে আস্তে আস্তে এরা দিল্লিতে চলে আসে এবং এই বংশের প্রতিষ্ঠা করে। 9 নম্বর কোশ্চেন দেখো, বলছে আমির খসরু কোন সুলতানের রাজসভা অলংকৃত করে রেখেছিল? আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি। খলজি। আচ্ছা আমির খসরুর লেখা বইয়ের নাম কি? তুগলক নামা, তাই না? তো তোমার হচ্ছে তুগলক নামা। আমির খসরুর লেখা বইয়ের নাম হচ্ছে তুগলকনামা। তুগলক নামাই। এটা তো আছে, আরো একটা আছে, আর একটা আছে হচ্ছে আর একটা ভুলে যাচ্ছি আমি, এক সেকেন্ড মনে পড়লে বলছি, দাঁড়া। আচ্ছা দেখ এই যে আমির খসরু, একে আলাউদ্দিন খিলজি তুতেই হিন্দ বা ভারতের তোতা পাখি উপাধি দিয়েছিল, ঠিক আছে। ভারতের তোতা পাখি এই উপাধি দিয়েছিল। এবার আলাউদ্দিন খিলজিরা আবার আমির খসরু একটা উপাধি দেয়, যাই উপাধি ছিল, হ্যাঁ সুলতান জাহান। সুলতান ই জাহান, ঠিক আছে। আর আলাউদ্দিন খিলজির আরেকটা উপাধি ছিল যার নাম হচ্ছে সিকান্দারি সাইনি, সিকান্দারি সাইনি, ঠিক আছে। দেখো ইলতুৎমিশ, এই ইলতুৎমিশের সময় একজন পরিব্রাজক ভারতে এসেছিল, যদি কারোর তার নাম জেনে থাকো বলতে পারবে?
ইলতুৎমিশের সময় যেই পরিব্রাজক ভারতে আসে তার নাম হচ্ছে মিনহাজি সিরাজ। তার নাম হচ্ছে মিনহাজি সিরাজ, যার লেখা বইয়ের নাম হচ্ছে তাবাকাতে নাসিরি। তাবাকাতে নাসিরি, ঠিক আছে। প্রমাণগুলো দিতে তাহলে বলতে মনে রাখতে দিয়ে এটা হতে সরি এগুলো দিয়ে দিই। মাইক বন্ধ কর আগে। কারে বলিস, আমায় বলছিস? আচ্ছা 10 নম্বর দেখো, চেহেলগানি বা 40 জন তুর্কি অভিজাত পরিষদকে ধ্বংস করেছিল। দেখো চেহেলগানি এইমাত্র বললাম, বলবন ধ্বংস করেছিল, ইলতুৎমিশ চালু করেছিল, আলাউদ্দিন খিলজি সম্পর্কে বলেছি, বলবন হয়ে গেছে, ইলতুৎমিশ হয়ে গেছে। এবার বাকি আছে রাজিয়া সুলতান। দেখো রাজিয়া সুলতান হচ্ছে ফার্স্ট ফিমেল রুলার, ফার্স্ট ফিমেল রুলার এই বংশের। এর টাইম পিরিয়ড হচ্ছে 1236 থেকে 1240 অব্দি, ঠিক আছে। এখান থেকে এইটুকুই লাগবে, এর বেশি পড়তে হবে না সেরকম। আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড। আলাউদ্দিন খিলজি সম্পর্কে একটা জিনিস বলা হয়নি, দেখো আলাউদ্দিন খিলজির সময় স্পাই বা গুপ্তচর খুব ভালোভাবে ডেভেলপ হয়েছিল, যাদেরকে বলা হতো মুনিয়ার। এটা কোন পরীক্ষায় যেন আমি পেয়েছিলাম। চলো পরের কোশ্চেন। দিল্লির সুলতানের কোন সুলতান আগ্রা শহরটি প্রতিষ্ঠা করে? অ্যান্সার হবে সিকান্দার লোদি। ফিরোজ শাহ তুগলক কি তৈরি করে? ফিরোজ শাহ তুগলক হচ্ছে জৌনপুর তৈরি করে, আরো একটা শহর তৈরি করে যার নাম হচ্ছে হিসার, ঠিক আছে। বহুল্য লোদি সব লাগবে না, অতটা ইম্পর্টেন্ট কিছু না, সিকান্দার লোদি বলে দিয়েছি। আচ্ছা পরের কোশ্চেন। রাজিয়া সুলতানা সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সত্য নয়? দেখো তুমি সত্য নয়, হ্যাঁ, ওইটা দ্বিতীয়টি আবার দেখো তিনি অভিজাত তুর্কিদের পূর্ণ সমর্থন পেয়েছিলেন। আচ্ছা এটা পর্থা না, এটা পর্দা প্রথা হবে, ঠিক আছে। এটা পর্থা হয়ে গেছে, এটা পর্দা প্রথা হবে। দেখো তিনি দিল্লির প্রথম এবং একমাত্র মহিলা শাসক ছিল, এটাই তো সবচেয়ে বেশি পরীক্ষায় আসে। আচ্ছা পর্দা প্রথা ত্যাগ করেছিল, পর্দা প্রথা ত্যাগ না করলে শাসন পর্দার পিছনে থেকে করবে? হয় কখনো? হবে না এটাও। তিনি জালাল উদ্দিন ইখতিয়ার আমিরি খসরু পদে নিযুক্ত করেছিল, ঠিক আছে। লাস্টেরটা হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার, যে তিনি অভিজাত তুর্কিদের সমর্থন, এখানে বলেছে পূর্ণ সমর্থন পেয়েছিলেন, কিন্তু কখনোই সমর্থন ইনি কি হচ্ছে এটা, পেন কাজ করছে না কেন? তিনি কখনই পূর্ণ সমর্থন পায়নি তুর্কিদের, কারণ দেখ একটা জিনিস ভালো করে বুঝবি, এই তুর্কি বর্তমানে এই তুর্কি হচ্ছে মুসলিমরা ছিল, ঠিক আছে। এবার সেই সময় এখন অর্থোডক্স কিরকম ছিল, যে মহিলার দ্বারা শাসিত হব, তা সেই সময়ের জন্য তো মনে হয় যে তুর্কিরা সাপোর্ট করবে, নিজের ভাইয়েরা বা নিজের দাদারা নিজের কাকারা এরাই কেউ সাপোর্ট করেনি, এদের তো তুর্কি থোড়ি সাপোর্ট করতে আসবে কি? আচ্ছা দিল্লির কোয়াতুল ইসলাম মসজিদ কে নির্মাণ করে? দিল্লির কোয়াতুল ইসলাম মসজিদ কে নির্মাণ করে? কিন্তু ইয়ে পদ্ধতি না, একটু আগে বললাম, ইলতুৎমিশ বলিস কেন? না ভুল হয়ে গেছে। হ্যাঁ দেখ এখানে অভিজিৎ, ইলতুৎমিশ সম্পর্কে যা যা জানিস শুনলি বলতো। আর কি বলবো না। ইলতুৎমিশ সম্পর্কে এতক্ষণ যা যা শুনলি, আমি বলছি দেখ ইলতুৎমিশ 1210 থেকে 1211 থেকে 1236 অব্দি শাসন করেছিল, 40 চক্র ব্যবস্থা চালু করে, 2 ধরনের মুদ্রা চালু করে, ঠিক আছে। আর হচ্ছে 2 ধরনের মুদ্রা কি কি চালু করে, একটা হচ্ছে জিতাল আর একটা হচ্ছে টঙ্কা।
এই দুই ধরনের মুদ্রা চালু করে। ইকতেদারি ব্যবস্থা চালু করে, তরাইনের তৃতীয় যুদ্ধ করে ইলতুৎমিশ ইলদুজের সাথে, মনে যদি পড়ে তো দেখ, মনে পড়বে, পড়িয়েছিলাম। বন্ধ করে দে, বুঝে গেছি আমি। বলছে জিজিয়া করটি প্রথমবার ব্রাহ্মণদের ওপরে কে চাপিয়েছিল? দেখো এখানে যদি শুধুমাত্র দিত যে জিজিয়া কর কাদের উপরে চাপানো প্রথম কে চাপিয়েছিল, তখন আলাদা অ্যান্সার হতো, ঠিক আছে। আর যেহেতু এখানে বলেছে যে জিজিয়া কর প্রথমবার কাদের উপর চাপানো হয়েছে, ব্রাহ্মণদের উপরে, তার জন্য অ্যান্সার হবে আমার ফিরোজ শাহ তুগলক, ঠিক আছে। কিন্তু যদি বলতো যে জিজিয়া কর প্রথম কে চালু করে, তখন কিন্তু অ্যান্সার হয়ে যেত মোহাম্মদ বিন কাসিম। মোহাম্মদ বিন কাসিম। হলো। নেক্সট কোশ্চেন বলছে আলাউদ্দিন খিলজির সামরিক সংস্কার সম্পর্কে কোন বিবৃতিটি সত্যি? দেখো বলছে তিনি দাগ ও হুলিয়া প্রথা চালু করে, অবশ্যই করে। তিনি সৈন্যদের জায়গিরের পরিবর্তে নগদ বেতন দেয়, এই দুটোই সঠিক, দুটোই আমরা দেখেছি। আচ্ছা, তৈমুর লঙ্গ কার সময় ভারতে অ্যাটাক করে? এইমাত্র বললাম যে তৈমুর ভারতে অ্যাটাক করে 1398 সালে, ঠিক আছে। কার সময়? নাসির উদ্দিন মোহাম্মদ তুগলকের সময়, ঠিক আছে। দেখো সিকান্দার লোদি এর একটা শহর তৈরি করে, সেই শহরের নাম হচ্ছে আগ্রা, এইমাত্র দেখলাম। এই শহরটা তৈরি করে 1504 সালে। সিকান্দার লোদি একটা মাপার একক বার করে, যার নাম হচ্ছে গজ ই সিকান্দারি। গজি সিকান্দারি, এটা ছিল 32 ডিজিটের, ঠিক আছে, 32 ডিজিটের একক, মাপার একক। আচ্ছা, এই সিকান্দার লোদির সময় একটা ইম্পর্টেন্ট আর্কিটেকচার দেখা যায়, সেই আর্কিটেকচারটা হচ্ছে ডবল ডোম স্ট্রাকচার দেখা যায়, ডবল ডোম স্ট্রাকচার। আচ্ছা, ডবল ডোম স্ট্রাকচার কি? দেখো দেখবে এদের যে মুসলিমদের যে স্থিতিস্থাপক যেগুলো আছে এগুলো রয়েছে, এগুলোতে এরকম একটা করে আন্ডার মতো এরকম রয়েছে, তাজমহল দেখো বা অন্য কিছু দেখো। কিন্তু এখানে কি করে, এরকম একটা না, এরকম দুখানা ডোমের স্ট্রাকচার তৈরি করে, এটাকেই বলা হচ্ছে ডবল ডোম স্ট্রাকচার। 17 দাগ, 17 দাগ বলছে সুলতানি যুগের প্রশাসনিক পদে দিওয়ানি আর্টস কোন বিভাগের সাথে যুক্ত ছিল? দেখো দিওয়ানি আর্টস তোমার সামরিক বাহিনীর সাথে যুক্ত ছিল, সামরিক মানে মিলিটারি বিভাগ। এই দিওয়ানি আর্টস চালু করে গিয়াসউদ্দিন বলবন, ঠিক আছে। আচ্ছা, দিওয়ানি খেরাত হচ্ছে ফিরোজ শাহ তুগলক, দিওয়ানি বন্দেগান ফিরোজ শাহ তুগলক, দারুল ছাফা ফিরোজ শাহ তুগলক। এছাড়া আরো কিছু চালু হয়েছিল, যেমন দিওয়ানি কোহি, দিওয়ানি কোহি তোমার চালু করেছিল মোহাম্মদ বিন তুগলক, এটা এগ্রিকালচারের জন্য ছিল। এছাড়াও ছিল দিওয়ানি, দেখো সব জায়গায় দিওয়ানিটা কমন, ঠিক আছে, এই পার্টটুকু আমি লিখছি না, ভেবে নেবে এইটুকু পার্ট কমন আছে। তারপর হচ্ছে দিওয়ানি উইজারাত, দিওয়ানি উইজারাত হচ্ছে তোমার ফাইন্যান্স ডিপার্টমেন্ট, মানে অর্থ, ফিনান্সের সাথে রিলেটেড ছিল। তারপরে হচ্ছে দিওয়ানি ইনসা, দিওয়ানি ইনসা তোমার হচ্ছে করেসপন্ডেন্স, করেসপন্ডেন্স। আচ্ছা, এই করেসপন্ডেন্স মানে কি? দেখো করেসপন্ডেন্স মানে হচ্ছে রাজা এবং তার বিভিন্ন অঞ্চলের মধ্যে যে যোগাযোগ বা
কি বলে কমিউনিকেশন, সেগুলোকে মেনটেন করতো দিওয়ানি ইনসা। তারপরে হচ্ছে দিওয়ানি রাসালাত। দিওয়ানি রাসালাত হচ্ছে রিলিজিয়াস অ্যাফেয়ার্স। রিলিজিয়াস অ্যাফেয়ার্স। আচ্ছা, তারপরে আরেকটা ডিপার্টমেন্ট ছিল দিওয়ানি মুস্তখরাজ। মুস্তখরাজ যেটা ছিল ফাইন্যান্স বা এরিয়ারের সাথে যুক্ত, মানে শুল্ক শুল্ক আদায় করার সাথে যুক্ত ছিল মুস্তখরাজ। বোঝা গেল? অনেকগুলো আছে কিন্তু এখানে দিওয়ানি আর্স, দিওয়ানি খেরাত, দিওয়ানি কোহি, এগুলো আছে। ঠিক আছে, চলো। ও, এটার অ্যান্সার তো দেইনি। নেক্সট কোশ্চেন, কুতুব মিনার নির্মাণের কাজ কে শেষ করেছিল? তো ভাই অ্যান্সার হবে ইলতুৎমিশ। দেখো, কুতুব মিনারের বর্তমান হাইট হচ্ছে 73.2 মিটার। ঠিক আছে। দিল্লির কোন সুলতানকে খলিফার প্রতিনিধি উপাধি দেওয়া হয়েছিল? ইলতুৎমিশ। এটাকে উপাধি দেওয়া হয়েছিল ইলতুৎমিশকে। পরের কোশ্চেন, তুঘলকনামা গ্রন্থের রচয়িতা কে? আমির খসরু। আমির খসরু। আচ্ছা, তখন দেখ, এই আমির খসরুর আরেকটা বইয়ের নাম বলছিলাম না, এই এই বইয়ের নাম হচ্ছে খোয়াজা উল ফুতু। খোয়াজা খোয়াজাই উল ফুতু। আচ্ছা, কেউ জানিস আমির খসরুর যে গুরু ছিল, সেই গুরুর নাম কি ছিল? সেই গুরুর নাম ছিল নিজামউদ্দিন। নিজামউদ্দিন আউলিয়া। একদম, নিজামউদ্দিন আউলিয়া। ঠিক আছে। আমির খসরু একটা যন্ত্র আবিষ্কার করে, সেই যন্ত্রের নাম কি বল? তোদের হোমওয়ার্ক থাকলো এইটা, আমির খসরু যে যন্ত্রটা আবিষ্কার করে সেই যন্ত্রের নাম বলতে হবে তোদের। ঠিক আছে। আচ্ছা, আমির খসরু, আমি কে বললি তবলা শেখানো। হ্যাঁ, তবলা বা সেখানে। তবলা বা তবলা এবং সেতার। সিতার, তবলা আর সিতার দুটোই সে করে, ডিজাইন করে। ঠিক আছে। আচ্ছা, আমির খসরু এক ধরনের সঙ্গীতের প্রচার করেছিল, সেই সঙ্গীতের ইম্পর্টেন্ট সঙ্গীতের একটা ফরম্যাট আছে, সেটা হচ্ছে কাওয়ালি। কাওয়ালির প্রচার করেছিল। এবং হিন্দুস্তানি এক ধরনের মিউজিক আছে যার নাম যাকে বলা হয় খেয়াল মিউজিক। খেয়াল, দাঁড়া, বানানটা ভুল হয়ে যাচ্ছে। আরে মুছে না কেন রে? এক ধরনের মিউজিক ছিল, তাকে বলা হতো খেয়াল মিউজিক। ঠিক আছে, খেয়াল মিউজিক, এটাও চালু করে। আচ্ছা, यही नहीं और सुनिए, জিয়াউদ্দিন বরানির লেখা বইয়ের নাম, ইবন বতুতার লেখা বইয়ের নাম, মিনহাজি সিরাজের লেখা বইয়ের নাম। দেখো, ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলকের সময় এসেছিল, এর লেখা বইয়ের নাম হচ্ছে রিহালা। এর লেখা বইয়ের নাম হচ্ছে রিহালা। ঠিক আছে। আচ্ছা, জিয়াউদ্দিন বেরানি ফিরোজ শাহর সময় এসেছিল। ঠিক আছে। এর লেখা বইয়ের নাম হচ্ছে তারিকে ফিরোজ শাহী। এই টেলিগ্রামটা এত জ্বালায় না, কম্পিউটারে একবার টেলিগ্রাম খুললে আর বন্ধ হয় না। তারিকে ফিরোজ শাহী। ঠিক আছে। আরো একটা লেখা বই আছে, যেই বইটার নাম হচ্ছে, এখানে লিখছি, বইটার নাম হচ্ছে ফতোয়াই জাহানদারি। ফতোয়াই জাহানদারি।
ঠিক আছে। আচ্ছা, মিনহাজি সিরাজের লেখা বইয়ের নাম একটু আগে বললাম, এটা হচ্ছে তাবাকাতি নাসিরি। তাবাকাতে নাসিরি। আচ্ছা, তোদেরকে আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করি, বলতো এই মিনহাজি সিরাজ কার সময় ভারতে আসে? মিনহাজি সিরাজ ভারতে আসে ইলতুৎমিশের সময়। তোদের একটা কোশ্চেন আমি জিজ্ঞেস করছি, এই বল এই বইটা কে লেখে? ইন্ডিকা। মেগাস্থেনিস কার সময় ভারতে এসেছিল বল? চন্দ্রগুপ্ত। কার 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 এসেছিল, কার দূত ছিল কার? সেলুকাস নিকটেটারের। আচ্ছা দেখো, দিল্লি সুলতানি বংশের সঠিক কাল অনুক্রমিক ক্রম কোনটি হবে? দেখো, আমরা জানি দিল্লি সুলতানেতের টাইম পিরিয়ড হচ্ছে 1206 থেকে 1526। এর মধ্যে 5খানা বংশ ছিল, কি কি ছিল? দাস বংশ ছিল সবার আগে, এই দাস বংশের টাইম পিরিয়ড হচ্ছে 1206 থেকে 1290। ঠিক আছে। সেকেন্ড ছিল খিলজি বংশ, 1290 থেকে 1320। আচ্ছা, তারপরে ছিল আমাদের তুগলক বংশ, সেটা হচ্ছে 1320 থেকে 1414 অব্দি। তারপরে ছিল আমাদের সৈয়দ বংশ, সৈয়দ বংশ হচ্ছে 1414 থেকে 1451 সাল অব্দি। আর দেন আসছে আমাদের লোদি বংশ, 1451 থেকে 1526 অব্দি, যেটি কিনা পানিপথের তৃতীয় যুদ্ধের মাধ্যমে, সরি, পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে, তৃতীয় বলছি কেন, প্রথম যুদ্ধের মাধ্যমে এই বংশ শেষ হয়। তাহলে অপশন হবে কোনটা? অপশন এ হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। আচ্ছা, যখন মুখের দিয়ে বেরিয়ে গেছে, তুই বলতো পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়? কার কার মধ্যে? পানিপথের দ্বিতীয় যুদ্ধ কার মধ্যে হয় বল? দেখো, পানিপথের, হ্যাঁ, তৃতীয় যুদ্ধ হচ্ছে মারাঠা এবং আফগান। পানিপথের দ্বিতীয় যুদ্ধ হচ্ছে আকবর আর হেমচন্দ্র বিক্রমাদিত্য। ঠিক আছে। আর টু বি প্রিসাইজ, আকবরের বয়স ছিল 13 বছর। তো যদি পড়ে থাকিস ঠিক করে, আকবরের হয়ে যে লড়েছিল তার নাম বল, যেই চাচারে পরে বনবাসে পাঠিয়ে দিয়েছিল, বল। এই অব্দি পড়ে। বৈরম খান। এর নাম হচ্ছে বৈরাম খাঁ। এই চাচারে পরে পাঠায় বনবাসে, আর চাচার খাতুবা কি জিনিস? খাতুবা হচ্ছে, দেখো এটা পারার কথা নয়, এগুলো ওয়ান লাইনার টাইপের কোশ্চেন। খাতুবা হচ্ছে হেই, খাতুবা হচ্ছে সুলতানের নামে পাঠিত শুক্রবারের প্রার্থনা সূচি। ঠিক আছে। আচ্ছা, জমি পরিমাপ করার একক এইমাত্র বললাম, সেটা হচ্ছে গজি সিকান্দারি ছিল। গজি সিকান্দারি। ঠিক আছে। 23 দাগ বলছে, গিয়াসুদ্দিন বলবন কেন লৌহ রক্তনীতি গ্রহণ করেছিল? বলো। গিয়াসুদ্দিন বলবন কেন লৌহ এবং রক্তনীতি, হ্যাঁ, কেন হবে সেটা তো বলবি। তাই? ঠিক আছে।
দেখো বলছে দিল্লি সুলতানি পতনের প্রধান কারণ হিসাবে কোনটি চিহ্নিত করা যায়? দেখ, তৈমুরলঙ্গ ভারতে আক্রমণ করে কত সালে? 1398-তে। উত্তরসূরিদের দুর্বলতা, মানে এর লাস্টের দিকে উত্তরসূরিদের নিজেদের মধ্যে মারামারি ছিল। আর তারপরে দেখ বলছে ইব্রাহিম লোদির সাথে বাবরের পানিপথের যুদ্ধ। তিনটেই ঠিক হবে, তাহলে আনসার কি হবে? উপরের সবকটি ঠিক। দেখ, অ্যাকচুয়াল কেস হচ্ছে ইব্রাহিম লোদিকে হারানোর জন্য এর কাকা বা এরকম কেউ বাবরকে আমন্ত্রণ জানিয়েছিল। ঠিক আছে, বাবরকে আমন্ত্রণ জানিয়ে বলছে যে তুমি ইব্রাহিম লোদিকে হারাও, হারিয়ে ওইটা আমায় দিয়ে দাও। তা বাবর ইব্রাহিম লোদিকে হারিয়েছে, হারানোর পরে যে ডেকে আনছে তারও হারিয়ে দিচ্ছে, হারিয়ে দিয়ে এবার মুঘল বংশের প্রতিষ্ঠা করা শুরু করে দিয়েছিল। আচ্ছা, নিচের কোন সুলতান নিজেকেই ঈশ্বরের প্রতিনিধি বা নিয়াবতী খোদা বলে উপাধি দিয়েছিল? বল দেখি। বলবন। বলবন? হ্যাঁ, কেন? ওই ঈশ্বরের হচ্ছে তোমার ইয়ে বলতো, ঈশ্বরের ছায়া বলতো না নিজেকে। হ্যাঁ, এটা সেই ঈশ্বরের ছায়াকে কি বলা হতো? জিল্লে ইলাহি। হ্যাঁ, জিল্লে ইলাই। জিল্লে ইলাহি। ইলাহি। আচ্ছা, দেখ এখানে এবার সব মোটামুটি বলা হয়ে গেছে। ইলতুৎমিশ, আলাউদ্দিন খিলজি, মোহাম্মদ বিন তুগলক, রাজিয়া, বলবন, যার যার সম্পর্কে যত ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে এগুলো আমাদের সবকিছু বলা হয়ে গেছে। ঠিক আছে, এই কোশ্চেন গুলো দেখ, আমি এখান থেকে কিন্তু বহুত ডেটা বার করা সম্ভব। তোরা এই কোশ্চেন গুলো এইভাবেই তোদের কাছে ওই কোশ্চেন তো আমি প্রিন্ট আউট করেই দিয়েছিলাম। তোরা কি করবি, এই যে যেগুলো লিখলাম না, এগুলো ওই নোটের পাশে পাশে দেখবি অনেক আশেপাশে অনেক জায়গা আছে, সেই নোটের আশেপাশে এগুলোকে অ্যাড করতে থাকবি, ছোট 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 করে অ্যাড করে নিবি টিক টিক করে। তাহলে কি হবে, তুই যখন এই কোশ্চেন গুলো যদি একবার রিভাইজ দিস ভালো করে, তাহলেও তোর হয়ে যাবে। পিডিএফটা কি গ্রুপে দিয়ে দেবো? পিডিএফ? আচ্ছা, দিয়ে দেবো ওখানে। এইটা এই যেরম ভাই লিখেছে যেরম ভাই দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি এটা একটুখানি অফ করছি, 5 মিনিট বাদে আবার শুরু করছি, ঠিক আছে? ঠিক আছে।